মারাঠা জাতির দস্যুতা ততদিনে সারা ভারতে পরিচিত। যখন তারা তলোয়ার হাতে লুটতরাজ করতে আসে, তখন জঙ্গের ময়দানের সামান্য নিয়মগুলো একেবারে গুরুত্বহীন হয়ে যায়। এবারেও আধি রাতে নিজামের শিবিরে ঠিক তাই হলো, এবং সেই তলোয়ারের একদম প্রথম দিকে শিকার হলো বৃদ্ধ বাবরচি খালেদ। তৌফিকের সঙ্গে তখনও একটা ফাঁকা তাঁবুতে বসেছিল সে। শিবিরের পশ্চিম দিকের একেবারে প্রান্তে ছিল ওদের তাঁবুটা। সেখানে তখনও তৌফিকের ভবিষ্যৎ নিয়ে দড়ি টানাটানি চলছে। খালিদ বারবার বলে চলেছে, আমার বাত মানো বেটা, এই বুদ্ধা ইনসানটা তোমার খারাপ চায় না। আভি তোমার পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। শেষ কথাটা শুনে খালিদের দিকে তাকালো তৌফিক। ওর চোখে যেন আগুন জ্বলছে। ফৌজির লড়কা আমি চাচা, আমাকে তুমি পালাতে বলছো? পালানোর চেয়ে মত 1000 গুণ ভালো। আজকে পালিয়ে গেলে আল্লাহর কাছে কি বলবো আমি? বাচ্চা ছেলেটার কথায় হাসি পেল খালিদের। এখনো যার বয়স 2 অঙ্কে পৌঁছয়নি, সেই তৌফিক আল্লাহর দরবারের কথা বলছে। না পালিয়ে আল্লাহর কাছে ও সাচ্চা মুসলমান হয়ে যেতে চায়। হায় রে হিন্দুস্তান, যে জমিনে তুমি এমন বীরের জন্ম দিচ্ছ, সেই জমিন নিয়েই কত কাড়াকাড়ি। রাজরাজড়ার দল শুধু নিজের ধান্দায় ঘুরছে। বেটা, তোমার উমর এখনো অনেক কম। আমায় দেখো, তজুরবার চোটে সব চুল পেকে গেল। हर वक्त पालिए जावा माने हेरे जावा नोय। कभी कभी जीतने के लिए भागना जरूरी होता है। না চাচা, তোমার এইসব কথার মানে আমি বুঝতে পারছি না। আমাকে তুমি এভাবে জোর করো না। এই আলোচনা যখন চলছে, তখন মোক্ষম আঘাতটা এলো। খালিদ বোধহয় এইরকম কিছু একটা দোয়া করছিল আল্লাহর কাছে। জীবনের মোড় ঘোরানো মুহূর্তগুলো খুব আকস্মিকভাবে আসে। যে কাজটার জন্য দীর্ঘ আলাপ আলোচনা হয়ে চলেছে, সেটা হঠাৎ করে মানুষের মুখোমুখি এসে দাঁড়ায়। তার নিজের কোনো হাত থাকে না সেই নির্দিষ্ট ঘটনার পেছনে। তবু মানুষের জীবন আমূল বদলে যায় ওই ঘটনায়। মারাঠা দস্যু অতর্কিতে ঢুকে পড়ল এক বৃদ্ধ এবং এক বাচ্চা ছেলের তাঁবুটায়। এখান থেকে যে কিছু লুট করার নেই, সেটা একবারেই বুঝতে পেরেছিল মারাঠা ফৌজিরা। তবু দস্যুতায় কোনো বাছ বিচার রাখে না মারাঠারা। 2-3 জনের একটা দল ঢুকেছিল তৌফিকদের তাঁবুটায়। বাকিরা বেরিয়ে গেলেও একজন রয়ে গেল। তার হাতে লক লক করছে খোলা তলোয়ার। খালিদ কিছু বুঝে ওঠার আগেই সেই তলোয়ারটা ওর বুকে আমূল বসিয়ে দিল মারাঠা দস্যু। এই জায়গা থেকে তৌফিকের জীবনটা একদম ওলটপালট হয়ে যায়। সময়ের স্রোতে যে ও কোথায় ভেসে যেতে চলেছে, সেই ধারণা তৌফিকের নেই তখনও। এতদিন জঙ্গের ময়দানকে ও সামনে থেকে দেখেছিল ঠিকই, কিন্তু মৃত্যু দেখেনি। আব্বার মৃত্যুর খবর ওর কাছে এসে পৌঁছেছিল অনেক দূর থেকে। ছোট্ট তৌফিকের মনে সেই খবর ঠিক কোন অনুভূতির রেখা এঁকে দিচ্ছিল তা বলা মুশকিল। তবু এইটুকু নিশ্চিত যে বাবা হারানোর যন্ত্রণাটা ও টের পায়নি। যুদ্ধের একটা নিজস্ব গন্ধ থাকে। ছোট থেকে বড় সব মানুষকে ওই গন্ধ মাতাল করে দিতে পারে। সুরার নেশা তার কাছে কিছুই নয়। তৌফিকও সেই নেশায় বুঁদ হয়েছিল। প্রতিশোধের আগুন ওর মনের দুঃখটাকে চাপা দিয়ে দিয়েছিল খুব সহজে। কিন্তু এখন এই মুহূর্তে ওর চোখের ওপর থেকে যেন একটা পর্দা সরে গেছে। ইনসানের শরীর থেকে টকটকে লাল গরম খুন বেরোতে দেখলে ঠিক কেমন লাগে তা তৌফিক তার ছোট্ট শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে টের পাচ্ছে তখন। যে চাচার সঙ্গে তার এত দোস্তি, প্রতিদিন এত গল্প গুজব খুনসুটি, সেই তাকে চোখের সামনে মরে যেতে দেখছে তৌফিক। এই পরিস্থিতিতে ঠিক কিভাবে সাড়া দিতে হয় তা তৌফিকের জানা নেই। 8 বছরের জীবনের সাপেক্ষে এই ঘটনাটা অনেক বেশি গভীরতা নিয়ে এসেছে ওর সামনে।
তলোয়ারটা বার কয়েক খালিদের বুকে ঘুরিয়ে দিল মারাঠা দস্যু। সাক্ষাৎ শয়তানের দূতের মতো দাঁড়িয়ে রয়েছে সে। তার চোখে মুখে হিংসা যেন দানা বেঁধেছে বহুদিন। এক অশীতিপর মানুষকে খুন করে শাহুর রাজকার্যে ঠিক কোন সুবিধেটা হবে সে কথা আমাদের জানা নেই, কিন্তু 1700 সালের হিন্দুস্তানে এমন প্রশ্ন কেউ করত না। মানুষ খুন করাটা তখন ছেলে খেলার সামিল। বাইরে পায়ের আওয়াজ পেয়ে তৌফিক তাঁবুর একটা কোণে লুকিয়েছিল। এখনো সে মুখ থেকে একটা আওয়াজ বের করেনি। চোখের সামনে মৃত্যুর খেলা দেখছিল সে। আততায়ী তৌফিকের অস্তিত্ব জানতে পারেনি। তার সমস্ত নজর খালিদের ওপর। নিজের শেষ জীবনী শক্তিটুকু বার করে খালিদ চিৎকার করল, পালাও বেটা, এখানে দেখো না, আপনার জান নিকারকে ভাগো। একদলা রক্ত ছিটকে পড়ল খালিদের মুখ থেকে। এই তার শেষ। তৌফিকের জীবনের শেষ কাছের লোকটাও এইটুকু সময়ের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে গেল। এরপর থেকে এই বিশাল পৃথিবীটায় সে একেবারে একা। নিজের ভাগ্য নিজেকে খুঁজে বের করতে হবে। এই জালিম দুনিয়ায় কোথায় গিয়ে দুদণ্ড ছায়া পাবে তৌফিক? কিন্তু এসব ভাবার সময় এখন নেই ওর কাছে। খালিদের শেষ কথাগুলোয় হঠাৎ মারাঠি আততায়ীর সম্মিট ফিরল। তার মানে এই তাঁবুতে আরো একজন আছে। তার কাছে যদি ধন দৌলত থাকে। অন্যজনের বয়স আন্দাজ করতে পারেনি আততায়ী। সে গোটা তাঁবু তোলপাড় করে খোঁজা শুরু করল, কিন্তু তার বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তাঁবুর পেছন দিয়ে ততক্ষণে বেরিয়ে গেছে তৌফিক তার অদ্ভুত জীবনের উদ্দেশ্যে। তৌফিক আপাতত জানে না সে কোথায় যাবে, কোন নতুন মুলক তার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। আদৌ বেঁচে থাকবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তবু আল্লাহ জীবন যখন দিয়েছেন তখন দৌড় থামালে চলে না। সেই বাচ্চাটা এখন দৌড়চ্ছে, যার দৌড়ের সাথে আমাদের গল্প শুরু হয়েছিল। তার দৌড় জীবনের জন্য। শেষ রাতের অন্ধকার, নিজামের শুনশান জঙ্গ শিবির, জানানাদের আর্ত চিৎকার, বইতে থাকা রক্ত, সব কিছু পেছনে ফেলে দৌড়চ্ছে ছেলেটা। এতদিনে এই জঙ্গ শিবিরটা ওর ঘর বাড়ি হয়ে গেছিল। এখন সেই ঘর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে ও। মাঝখানে ওর আব্বাজান চলে গেছে। এতদিন ধরে যার কাছে নিশ্চিন্তে ঘুমোতে যেত তৌফিক, সেই লোকটাকে আর কোনো দিন দেখবে না ও। এখনই চলে গেল খালিদ চাচা। এত অল্প দিনে একটা বুদ্ধা আদমির সাথে এত ভালো দোস্তি যে কি করে হলো তা জানে না তৌফিক। শুধু জানে খালিদ চাচার মৃত্যুতে ওর ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। যার সাথে এতক্ষণ ধরে ঝগড়া করছিল তার কাছে আর কোনোদিন ফেরা যাবে না। আল্লাহর কি অদ্ভুত খেলা! এখন আর তৌফিককে বলে দিতে হচ্ছে না ওর কি করা উচিত। ও জানে এক পা থামলেই সাক্ষাৎ মৃত্যু। অন্ধের মতো চারপাশ হাতড়ে দৌড়চ্ছে ও। এতক্ষণে আমরা ছেলেটার পরিচয় জেনে গেছি। ওর এই জীবন হাতে করে দৌড়নোর কারণও আমাদের অজানা নয়। শুধু আমরা যেটা জানি না সেটা হলো এখন তৌফিক কোথায় যাবে। খালিদ চাচা শেষবার বাঙ্গালে যাওয়ার কথা বলেছিল। সেখানে নাকি অনেক ভালো থাকবে তৌফিক, কিন্তু সেই জায়গায় যায় কিভাবে? আর যদিও বা ও সেখানে গিয়ে পৌঁছয়, কার কাছে গিয়ে আশ্রয় ভিক্ষা করবে? খালিদ চাচা ওর এক দোস্তের কথা বলেছিল, কিন্তু তার ঠিকানা তো তৌফিকের কাছে নেই। আর সবচেয়ে বড় কথা, সেখানে গিয়ে ও খাবে কি? পেট চালানোর মতো কোনো বিদ্যে ওর জানা নেই। যেটুকু পড়াশোনা বা অস্ত্র চালাতে শিখেছিল তৌফিক, তার সবটাই আধা আধুরা রয়ে গেছে। বিশাল হিন্দুস্তানের মাঝখানে এই আগুন ঝরা সময়ে ভীষণ অরক্ষিত হয়ে গেছে তৌফিক। ওর বাঁচা মরা যেন একটা দড়ির ওপর ঝুলছে। ওর এই বিপদসংকুল পথটুকুই আমাদের গল্প, তা তো আপনারা জানেন। আসুন তবে আমরা ইতিহাসের দিকে তাকাই। আমাদের যা কিছু প্রশ্ন
সব ওর গর্ভে লুকিয়ে আছে। ওর খেয়ালেই তৌফিকের বাঁচা মরা, ওর ইচ্ছেতেই আমাদের ভয় আর ভাবনার উথাল পাথাল। সেই ইতিহাসের ভরসাতেই পালখেড়ের জনহীন প্রান্তর থেকে আমরা আমাদের নায়ককে তুলে দিলাম। বাকিটায় আমরা দর্শক মাত্র।